আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটু ব্যবসা শেখাই, কি বলেন? চলেন মার্কেটিং শেখাই একটু। তাহলে প্রথমত আমরা ব্যবসা শুরু করব। ব্যবসা শুরুর ক্ষেত্রে আমি যা শিখছি তা একটু শেখানোর চেষ্টা করতেছি, রিকল করার চেষ্টা করতেছি আর কি। ব্যবসা শুরুর ক্ষেত্রে আমরা যদি আমাদের নিজস্ব জমি থাকলেও ওই জায়গা আমরা ভাড়া যদি নিতাম তাহলে কত টাকা আমাদের কস্ট যেত সেটা নির্ধারণ করে ওই টাকাটা আমাদের মুনাফা থেকে বাদ দিয়ে ফেলতে হবে। এবং টাকা যদি নিজস্ব থাকে তবুও সেটা ঋণ নিয়েছি এই ভেবে সুদের টাকাটা বাদ দিয়ে ফেলতে হবে। এবং যদি নিজের পরিশ্রম লাগাই সেই ক্ষেত্রে নিজের পরিশ্রমটাকেও কিন্তু বাদ দিয়ে ফেলতে হবে ওই জায়গা থেকে। ওকে, দেন আমাদের 4 P থিওরিটা মনে রাখতে হবে: মার্কেটিং, উৎপাদন, ব্যবস্থাপনা, অর্থ, পরিকল্পনা। এই 4টা জিনিস আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই। তারপর আরও আছে প্রতিদ্বন্দ্বী। এবার আপনি যদি দেখেন আপনি ব্যবসা করতেছেন, পাশেও একজন সেম ব্যবসা শুরু করতেছে, তাহলে সেক্ষেত্রে কম্পিটিশন হবে অবশ্যই। যদি দেখেন সে আপনার চেয়ে কম দামে রেটে জিনিস দিচ্ছে, লোকজন কী করবে? লোকজন যদি আপনারটা ব্র্যান্ড না হয় সেক্ষেত্রে কম দাম যেটা সেই দিকে কিন্তু ধাবিত হবে, কম দামের জিনিসটা কিন্তু কিনতে চাইবে। ওকে, তাইলে কম দামের জিনিস যখন কিনতে চাইবে তাহলে আপনারও চিন্তা করতে হবে কীভাবে আপনার নাইলে ব্র্যান্ড তৈরি করে ফেলতে হবে, যে কারণে আপনার জিনিসগুলো কিনবে, না এলে কস্টিং কম করে আপনার জিনিসগুলোর দাম কমিয়ে ফেলতে হবে। ওকে, বুঝতে হবে। তাহলে আমরা কি আমাদের ডাইনামিক্স জিনিসটা নিয়েও ভাবতে হবে। ডাইনামিক জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে সিজনে দাম বাড়বে আর সিজন ছাড়া অফ সিজনে দামটা কমে যাবে, এটাই হচ্ছে ডাইনামিক জিনিস। হচ্ছে প্রাইস স্কিমিং, এটার দাম আস্তে 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 কমতে থাকবে। যেমন কি আমরা মোবাইল শপে দেখতে পাই কোনো একটা জিনিস দাম কমতেছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে দামগুলো কমে যাচ্ছে, এটা হচ্ছে প্রাইস স্কিমিং। পরে রয়েছে পেনিট্রেশন, এটা হচ্ছে দাম আস্তে আস্তে বাড়বে। যেমন আমরা দেখতে পারি জুয়েলারির ক্ষেত্রে জুয়েলারি আস্তে আস্তে দাম বাড়ে, এটা পেনিট্রেশনের জন্য হয়। এরপরে রয়েছে প্রিমিয়াম আমরা জানি প্রিমিয়াম যে জিনিসটা এটা হচ্ছে একটা ব্র্যান্ড। আপনারা যদি ব্র্যান্ড তৈরি করেন তাহলে প্রিমিয়াম জিনিসপত্র তৈরি করবেন, যেই কারণে এটা যদি ব্র্যান্ড ভ্যালুর কারণে জিনিসপত্র যদি একটু হালকা দাম বাড়িয়েও রাখেন, যেমন কি ধরেন আইফোনের দাম এই কস্টিং এত খরচ না হলেও কিন্তু আমরা দেখতে পাই কি এর দামটা বাড়িয়ে রাখা হয়। এটাই হচ্ছে কি বলেন তো কি প্রিমিয়াম, বুঝছেন? আরও জিনিসের কথা মনে রাখতে হবে, জিনিসটা আমাদের প্রমোশন করতে হবে, এর দামটা একটু ভালো করে নির্ধারণ করতে হবে, জায়গা নির্ধারণ করতে হবে, প্রোডাক্ট কী পণ্য বিক্রি করব এটা নির্ধারণ করতে হবে। এটা আসলে ব্যবসার ক্ষেত্রে একটা 4P থিওরি বলা হয় আর কি। এটাকে আমাদের জানতে হবে কস্ট আসলে কী জন্য হয়। আমাদের কস্ট হয় আসলে মেটেরিয়ালের জন্য, এরপরে লেবারের জন্য কস্ট হতে পারে, এর জন্য আদার্স যেমন কি ধরেন ট্যাক্সের টাকা দিতে হচ্ছে, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল সব কিছু দিতে হচ্ছে, এগুলো আদার্সে ধরা হবে। তাইলে আমরা দেখতে পাচ্ছি যদি এটা হয় কি এটা হচ্ছে মেটেরিয়াল কস্ট হয়, তাহলে একটা ডাইরেক্ট কস্ট আছে আর একটা ইনডাইরেক্ট কস্ট। ডাইরেক্ট কস্ট বলতে মনে করেন আমি যদি একটা কলম তৈরি করি সেই ক্ষেত্রে আমার কলমের প্লাস্টিক লাগবে, কালি লাগবে, সব কিছু মিলিয়ে হচ্ছে একটা কি ডাইরেক্ট কস্ট। ইনডাইরেক্ট কস্ট কি মেশিনে তেল দিতে হচ্ছে, মোবিল দিতে হচ্ছে, এগুলো হবে ইনডাইরেক্ট কস্ট। আর যদি লেবারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট আছে, ডাইরেক্ট মজুরি একটা দিচ্ছি, ইনডাইরেক্ট মজুরি একটা দিচ্ছি। আদার্সের ক্ষেত্রেও ডাইরেক্ট আর ইনডাইরেক্ট দেওয়া হচ্ছে, দুইটাই অংশ রয়েছে। আর সবগুলোর ইনডাইরেক্ট কস্ট যেটা আছে এটা একসাথে করে কিন্তু ওভারহেড কস্ট তৈরি হয়ে যাবে, বুঝছেন? ওভারহেড কস্ট তাহলে কীভাবে তৈরি হবে? তাহলে সব কিছুর ইনডাইরেক্ট কস্ট যা আছে তা মিলে কিন্তু ওভারহেড কস্ট তৈরি হয়ে যাবে। মনে রাখতে হবে ফিক্সড কস্ট নামে একটা জিনিস আছে। ফিক্সড কস্ট বলতে আপনি যত জিনিস তৈরি করবেন আর না করবেন, যা করবেন করেন, ওই ফিক্সড কস্ট আপনার থেকে খরচ হবেই, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ মনে করেন আপনি একজন ম্যানেজার রাখছেন, একটা জায়গা ভাড়া নিছেন, একটা গোডাউন ভাড়া নিছেন, তারপর কয়েকজন স্থায়ী কর্মচারী রয়েছে যারা শ্রমিক না, যারা কর্মচারী, তাদের মাস গেলেই টাকা দিতে হবে, এদেরকে বলা হয় ফিক্সড কস্ট আপনার মাথায় রাখতে হবে। রয়েছে পরিবর্তনশীল খরচ বলতে আপনার মনে করেন আপনি যত জিনিস বেশি তৈরি করবেন তত বেশি খরচ হবে, যত কম জিনিস তৈরি করবেন তত কম খরচ হবে, এটাই হচ্ছে কি পরিবর্তনশীল খরচ। তারপর মনে রাখতে হবে ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে এমন একটা পয়েন্ট যেই ক্ষেত্রে জিনিসটা আমি যদি এত পিস বিক্রি করি বা এতগুলো জিনিস বিক্রি করি সেক্ষেত্রে আমার নো লস নো প্রফিট, কোনো লাভ হবে না, কোনো লস হবে না। এর চেয়ে যদি এক পিস বেশি বিক্রি করি বা একটা বেশি বিক্রি করি তাহলে আমার প্রফিট, একটা কম বিক্রি করি বা এক পিস কম বিক্রি করে তাহলে আমার লস। এটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের উপরে থাকার চেষ্টা করতে হবে, নাহলে নো লস নো প্রফিট এটাই হবে।
এরপরে আমরা শিখেছি মার্কেটিং। মার্কেটিং হচ্ছে একটা আর্ট বা শিল্প বিজ্ঞান এবং আমরা অ্যানালাইসিস করা, এই সব কিছু মিলিয়েই কিন্তু এখনকার মার্কেটিংটা হয়। এইটাই আমাদের মূল লক্ষ্য, মার্কেটিং কীভাবে করব। পরে একটা অসাধারণ কথা আমাদের শিক্ষক আমাদের শিখিয়ে গেছেন, ওইটা হচ্ছে ব্র্যান্ড। হোয়াট ইজ দ্য ব্র্যান্ড? আপনারা বলেন তো ব্র্যান্ড কি? ব্র্যান্ড হচ্ছে একটা অসাধারণ অনুভূতি, অসাধারণ ফিলিংস। যেমন কি ধরেন আপনারা যদি আইফোন কিনেন, BMW কিনেন, সেক্ষেত্রে আপনার একটা অসাধারণ ফিলিংস হয়, এটাই হচ্ছে একটা ব্র্যান্ড। দ্যাটস ওয়াই এটা ব্র্যান্ড। আর আপনারটা ব্র্যান্ড নয়। আপনারটা ব্র্যান্ড যদি করতে চান তাইলে আপনার জিনিসেরও একটা এক্সপেন্সিভ থাকতে হবে, একটা এক্সট্রা অর্ডিনারি একটা গুণ থাকতে হবে, যেই কারণে ওই জিনিসটা মানুষ কিনবে। জিনিস বিক্রয়ের ক্ষেত্রে আপনারা একটা জিনিস মনে রাখবেন, কম্বো প্যাক, প্যাক নামেও জিনিস রয়েছে। আবার এরপরে রয়েছে সাইকোলজিক্যাল প্রাইস। তাইলে সাইকোলজিক্যাল প্রাইস কি? এক্ষেত্রে মনে করেন একটা 8,000-এর জিনিস আমরা 7,999 টাকা দিলাম, সেই ক্ষেত্রে যদি আমরা 7,999 টাকা দিই, 1 টাকা কমের কারণে তার মনে হবে যে এটা কম, দ্যাটস ওয়াই সে 8,000 টাকা দিয়ে জিনিসটা কিনবে, কিন্তু তার কাছে মনে হবে টাকাটা কম খরচ হচ্ছে। আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে আপনি জিনিসটা যেটা বিক্রি করতেছেন সেটা কি টার্গেট কাস্টমার দেখে বিক্রি করতেছেন, নাকি ম্যাস মার্কেটিং করতেছেন, নাকি প্রোডাক্ট ভেরিয়েন্ট মার্কেটিং করতেছেন। কোনটা করবেন আপনি, সেটা আপনার উপর, আপনি ডিসাইড করবেন যে টার্গেট কাস্টমার যদি হয় তাহলে উচ্চ মধ্যবিত্ত নাকি নিম্নবিত্ত, কোনটার জন্য আপনি তৈরি করতেছেন সেটা। আর যদি ম্যাস মার্কেটিং হয় সেক্ষেত্রে আপনি হরগন্ডিয়া সবার জন্য একই প্রোডাক্ট তৈরি করবেন, একই কালার দেবেন, একই ভেরিয়েন্টের একই ফ্লেভারের জিনিসটা হবে। আর যদি হয় প্রোডাক্ট ভেরিয়েন্ট মার্কেটিং বলতে সেখানে কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা রং হবে, এর একটু প্রাইসটা একটু হাই থাকবে, এটা একটু ইউনিক হবে, দ্যাটস ওয়াই এটা প্রিমিয়াম হবে, প্রিমিয়াম কোয়ালিটির এটা হয়ে যাবে। রয়েছে কাস্টমাইজ মার্কেটিং। আপনি যদি একটা BMW শোরুমে গিয়ে একটা কাস্টমাইজ করে একটা জিনিস নেন, বা টেইলারিং মার্কেটিং বলা হয় এটাকে, যদি এরকমভাবে একটা জিনিস নেন তাহলে সেই ক্ষেত্রে দেখবেন আপনার কস্টিংটা অনেক বেশি প্রাইসে হয়ে যাবে। কেন? এর কারণ হচ্ছে তাদের রং কিনতে হবে, মেটেরিয়াল কিনতে হবে, সেগুলো আলাদা আলাদা ভেরিয়েন্টে হবে, দ্যাটস ওয়াই এর দামটা কিন্তু প্রিমিয়ামের চেয়ে প্রিমিয়াম হয়ে যাবে, VIP ট্রিটমেন্ট দেওয়া হবে এই জিনিসটাকে, দ্যাটস ওয়াই এর দাম অনেক বেড়ে যাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আরেকটা কথা, আসসালামু আলাইকুম বললাম এর কারণে কাদেরকে বললাম? কমার্সের স্টুডেন্টকে একটু আসসালামু আলাইকুম বললাম। আপনারা কি ব্যক্তিক বিক্রয় জানেন? কেউ যদি কমার্সের স্টুডেন্ট এই ভিডিওটা দেখে থাকেন তাইলে এই পর্যন্ত যে দেখছেন সে একটু বলেন তো ব্যক্তিক বিক্রয় কি? আমি মনে করি আপনি আনসারটা জানেন। ব্যক্তিক বিক্রয় হচ্ছে ব্যক্তির মাধ্যমে যে জিনিস বিক্রি করা হয় তাকে ব্যক্তিক বিক্রয় বলে। যেমন কি ধরুন আমাদের বাসায় সেলসম্যান আসে না, অন্যান্য অনেক রকমের হারপিক আছে, ডিটারজেন্ট আছে, এই জিনিসপত্রগুলো দেখিয়ে বিক্রি করে। এরপর আবার মনে করেন একটা শপিং মলে গেলাম, সেখানেও সেলসম্যান থাকে, তারাও জিনিসগুলো বিক্রি করে কীভাবে দেখিয়ে একজন সুন্দর রূপসী মেয়ে অথবা সুন্দর সুদর্শন ছেলের মাধ্যমে ওই জিনিসটা বিক্রি করে আমাদেরকে অ্যাট্রাকটিভ করার জন্য, তারা খুব ভালো ব্যবহার দেয়। এইটাই হচ্ছে ব্যক্তিক বিক্রয়। ওকে, গুড বাই, আজকের জন্য এ পর্যন্তই। হয়তো বা নতুন একটা ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে। আচ্ছা, তাহলে ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন, ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।